তোমাদের কাছে রিকোয়েস্ট রইল আমার পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এটুকু আজকে আমার রিকোয়েস্ট তোমাদের কাছ থেকে। আর আমি কোনোদিনও এরকম রিকোয়েস্ট করতে চাই না, যেন না করতে হয় তোমাদেরকে, সেটাই আমি চাই। এই প্রথমবার আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে আজকে পুরো ভিডিওটা তোমরা দেখো, শোনো, আর তোমাদের নিজেদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। চলো আজকে ভিডিওটা দেখো, প্রথম থেকে তোমরা বুঝতে পারবে না, পরে আমি তোমাদের সবই বলছি। ঘরে কেউ নেই, আমি একা সামলাতে পারছি না, বসাতে পারছি না, দেখো কীরকম হয়ে রয়েছে। আমি বসাতেও পারছি না, কিছু করতে পারছি না, একা সামলাতে পারছি না। আমাকে কেমন একটা করছে, ভালো লাগছে না আমার। দেখো বন্ধুরা, আমি পারছি না সামলাতে, খুব কষ্ট হচ্ছে আমার। বসছেও না, কিছু করছে না, আমি একা সামলাতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে আমার। কাউকে পাচ্ছি না, ডাকতে যেতেও পারছি না, কিছু করতে পারছি না, শুধু ফোন করছি, দেখো কেমন হয়ে আছে। মনে অনেক কষ্ট হচ্ছে আমার, সামলাতে পারছি না। মানুষটাকে ধরে রেখেছি, বসাতেও পারছি না, বসছেও না, খুব কষ্ট হচ্ছে আমার। কি করি? তুমি বসো না দিদিমা, একটু বসতে পারবে নি? দাঁড়া না, বসে বসো না, দাঁড়িয়ে আছো। আমি কাউকে পাচ্ছি নি, যে ডাকতেও পাচ্ছি নি কাউকে। দাঁড়া না। একলা কি করবো এখন? দেখো কি অবস্থা, আমি একা কি করবো, সামলাতে পারছি না। না পাচ্ছি বসাতে, না পাচ্ছি কিছু। ঘরে মাও নেই, ভাইও নেই, সবাইকে ফোন করছি, একে তাকে ওকে ফোন করছি, কেউ একটু সাহায্য করছেন, খুঁজে পাচ্ছি না কি করে বসাবো। বয়স্ক মানুষ, আমি সামলাতে পারছি না, ভয় পেয়ে যাচ্ছি কি হচ্ছে। দিদিমা, ভগবান, একটু বসো না, একটু বসো না, একটু বসার চেষ্টা করো, তাহলে একটু ভালো লাগবে। একটু বসার চেষ্টা করো। দেখো বসেই নি কখন থেকে, আমি অনেক 1 ঘন্টা হয়ে গেল আমি এরকম দাঁড়িয়েছি। অনেক চেষ্টা করছি বসানোর, জড়িয়ে ধরে করে, কিন্তু সে কিছুতেই বসতে পারছে না, বলছে। দিদিমা বসো না, এই দিকটা আমাকে ধরে করে ঘুরে করে বসো। চেয়ার দেওয়া আছে এখানে, দেখো দেখো চেয়ার দিয়ে রেখেছি আমি, যাতে বসতে পারে। একা তো সামলাতে পারছি না, কেউ একটু ধরে দিলে ভালো হতো। একে তাকে ফোন করছি, বিপদের সময় কাউকে পাই না। বসো না। চিনি খাও। তুমি বসতে পারছো নি দিদিমা? একটু পিছনটা ঘুরে বসো না, বসলে তোমাকে একটু ভালো লাগবে, বসো। মা চলো, যে বসবে যাও, জেঠিমা আছে ঘরে, আমি এখন ছেড়ে দিয়ে আসি। জেঠিমা থাকো একটু, হ্যাঁ ঘরটায়। লাগা না, ঢুকবে না। দিদি বলছি, মায়ের পাশে উঠে যাও তাড়াতাড়ি। হাতটা ছাড়ুন, না না ওরকম শক্ত করে হাত ধরে রাখবে, ওইরকম কিছু তোর মুখে বলবে আমাকে। মামা বসো, মিডিলে রেখে ধরুন। হ্যাঁ তুমি এদিকে বসো। মামা মামা যেতে মাথার বালিশ
তোমাদেরকে তো দেখালাম, সবাই মিলে দিদাকে নিয়ে গেল নার্সিংহোমে ভর্তি করার জন্য। বিশ্বাস করো, সুস্থ মানুষটা ভাত টাত খেয়ে স্নান টান করেছে, ভাত টাত খেয়েছে, তারপরে মুখ টুক ধুয়ে এসে এখানটায় বসছিল। আমি বলছি তুমি বসো, দাঁড়িয়ে আছো যে এতক্ষণ ধরে, তখন কথা বলছে না। তখন আমি মানে জড়িয়ে ধরে বলছি বসো, কি হলো তুমি বসতে পারছো না, এটা টেবিলটা, তুমি চেয়ারটাই বসো, টেবিলটা এরকম ঝুঁকে গেছে সামনের দিকে, এরকম ঠেলে রয়েছে। তারপরে আমি বললাম, তারপরে অনেকক্ষণ ধরে না পিছন দিকে এরকম ঝুঁকে শক্ত হয়ে গেছিলো। কিছু বলার নেই, এখন আমি ঘরে একা আছি, কি বলবো জানি না। এই রাতটা যে আমি কিভাবে কাটিয়েছি সে তোমাদের বলে বোঝাতে পারবো না। ঘরের মধ্যে জীবনটা নিয়ে যেন আমি কেমন একটা কষ্ট পাচ্ছি। এই যে পুরো ঘটনাটা তোমরা দেখলে, যেটা আমি তোমাদের দেখালাম, এই একটা ঘটনা যেটা আমার জীবনে প্রথম। আমি এত কাছ থেকে মানুষকে এতটা অসুস্থ হয়ে যেতে দেখিনি, আমি ভাবতেও পারিনি। স্নান করে ভাত খেয়ে, মাছ খেতে ভালোবাসে তাই আমি বৃহস্পতিবার থাকা সত্ত্বেও নিরামিষ করার কথা যেখানে ভেবেছিলাম, সেখানে আমি তার জন্য সকালবেলা ভোরবেলা উঠে বাড়িঘর দুয়ার সব পরিষ্কার করে সকালের কাজ সেরে বাজারে গিয়ে মাছ নিয়ে এসে বড় একটা মাছের মাথা দিয়ে তাকে ভাত দিয়েছিলাম। মাছ খেতে খুবই ভালোবাসে তাই দিয়েছিলাম। তো মাছ ভাত খেয়েছে। খাওয়ার পরে হঠাৎ মা বেরোলো, বেরোনোর পরে দাঁড়িয়ে আছে। তো আমি দরজাটা, প্রচুর গরম লাগছিল, দরজাটা খোলা ছিল, তাই আমি এসে বললাম দরজাটা লাগিয়ে দিই আর ফ্যানটা চালিয়ে দিই, তুমি বসো, আর না হলে গিয়ে শোবে কি? বললো না শোবো না, বসবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে খেয়েছো তো, বসো একটু, তারপরে না হয় শোবে। তারপর থেকে এরকম কন্ডিশন আমি যে কীভাবে সামাল দিয়েছি। আর আমি বেশ কিছুদিন এটা নিয়ে কথা বলতে পারিনি বা ভিডিও করতে পারিনি। টানা 8 দিন আমি মানুষটাকে হসপিটালে অ্যাডমিট সেদিন রাত্রে, অনেক রাত্রে বাড়ি ফেরে ভাই। মা আর ভাই করে বাড়ি এসছে, প্রায় রাত 1টা-1:30টা হয়ে গেছে। তারপরে মানে মানসিক একটা চিন্তা যে মানুষটা সুস্থ হয়ে উঠুক, সেটাই তো সবসময় চেয়েছি। তো সে একটা মানসিক চিন্তা। পরের দিন মামা মামিমাই এসে দেখে যান। তারপরের দিনে মাসি এসেছিল, মাসি এসে সারাদিন ছিল, দেখে গেছে। ভাই এসেছিল সাথে, দেখে গেছে। তারপরে আর কারো কোনো খোঁজ খবরও নেই, দেখাও নেই। তো পুরো মানুষটাকে নিয়ে যে করেছি তাতে আমার কোনো আফসোস নেই। আমি ভালোবেসেছি, করেছি, দ্বিধা হয় আমার, আমি কেন করব না? তো আমি কখনো বাইরের মানুষদের জন্য কি করি সেটা আমার আশেপাশের মানুষজন বা যারা মেলামেশা করেন তারা জানেন। আজকে এই কথাগুলো আমি বলতে চাইনি, কিন্তু বলতে বাধ্য হলাম। দিদা আমার, আমি চাই সে সুস্থ হয়ে উঠুক। তো নার্সিংহোমে কেন অ্যাডমিট করিনি, হসপিটালে করেছি টাকার জন্য। না, না, এই যে কথাবার্তাটা আমাকে শুনতে হয়েছে, টাকার জন্য নার্সিংহোমে নিয়ে যাইনি এমন না। অনেকগুলো নার্সিংহোমে ঘুরেছে ভাই, কোলে নিয়ে ঘুরেছে ওই মানুষটাকে। কিন্তু প্রত্যেকটা নার্সিংহোমে বলছে আইসিইউতে দিয়ে আপনারা চলে যান, কালকে আসবেন। আইসিইউর কন্ডিশন, নার্সিংহোমের কন্ডিশন সবাই জানো। টাকাটা যে শুধু ফ্যাক্টর তা না, কিন্তু আইসিইউতে দেওয়ার পর পেশেন্টের কন্ডিশন কী হয়, নার্সিংহোমে আইসিইউতে পেশেন্টকে কেন দেয়, এই ব্যাপারগুলো তো মোটামুটি যারা দেখছো আমার ভিডিওটা তারা কিছু মানুষ বোঝো। যেই মূর্খগুলো বলেছে যে টাকার জন্য হসপিটালে দিয়েছি তারা না হয় বোঝে না, পাবলিক তো বোঝে। তো যেই কারণে হসপিটালে নিয়ে যাওয়া হয়, হসপিটালে অ্যাডমিট করা হয়, সারা রাত স্যালাইন চলেছে, তার পরের দিনেও স্যালাইন চলেছে। আমি সারা দিনটা ছিলাম তার পাশে। সে ঘুম থেকে উঠছে, নর্মালি আমার সাথে কথা বলছে, আবার ঘুমিয়ে পড়ছে, সুন্দরভাবে গুছিয়ে কথা বলছে। এইভাবে 2-3 দিন পর সে পুরো দুদিনের মাথায় তো সে অনেক শক্ত হয়ে গেছে, মানে সুস্থ পুরো। নিজে খেতে চাইছে, খাবার খাচ্ছে, কথা বলছে, নর্মালি ঘুমোচ্ছে। যে সারাদিন ঘুমোচ্ছে তাও নয়, কিন্তু স্যালাইন ইঞ্জেকশনটা দরকার ছিল, শরীরে কিছু ঘাটতি ছিল, যার কারণে স্যালাইন ইঞ্জেকশনটা খুব এমার্জেন্সি ছিল, দেওয়ার দরকার ছিল। বয়স্ক মানুষ, শরীরে ভিটামিন, প্রোটিন অনেক কিছুরই প্রবলেম ছিল, সেটা হতেই পারে। তো সেই কারণে চলেছে। কিন্তু তাকে যে আমরা দেখব না এটা ভেবে যে নার্সিংহোমে খরচার ভয়ে নার্সিংহোমে রাখিনি, এই কথাটা তো অনেকটা ভুল। তো যাই হোক, তারপরে আমাদের বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আমি অনেক চেষ্টা করেছি তাকে পুজোতে আমাদের বাড়িতে রাখার। সে আমাদের বাড়িতে থাক, তাকে সেবা করব, সুস্থ করব, আনন্দে থাকবে, ভালো থাকবে, এটাই চেয়েছি। এই চাওয়াটা আমার সবথেকে বড় ভুল চাওয়া। মানে অনেক বড় ভুল আমি জীবনে করে গেছি যে আমি আমার মামাবাড়ির দিক দিয়ে সবাইকে একটু নিয়ে আনন্দে থাকব। আমার কখনো তাদের কাছ থেকে জামা কাপড়, খাবার দাবার, টাকা পয়সা কোনো চাহিদা ছিল না, বিশ্বাস করো। কোনোদিন কিচ্ছু চাইনি। যেটুকু চাহিদা সেটা আমার নিজের ওপর। একটা বয়সের পর থেকে আমি ইনকাম করছি, আমার নিজের যেটুকু থাকে তার উপরই জোর। কোনোদিনও আমি কারো কাছ থেকে চাইনি। ইভেন আমার পরিবারও কখনো এরকম করেনি। যেটুকু নিজের আছে সেটুকুতেই তারা সন্তুষ্ট। কখনো বাপের বাড়ির দিক দিয়ে আমার মাও চায়নি, আমার ভাইয়ের কথা তো ছেড়েই দাও, সে কোনো কিছুতে থাকেও না। তারপরেও
এতটা মানসিকভাবে খারাপ ব্যবহার বহুদিন ধরেই করেছে, সম্পর্ক বহুদিন আগেই শেষ হয়ে গেছে। এই নিয়ে আমি পরে না হয় কথা বলবো, বলতে আমি চাই না কখনো। এই নিজের বাড়ি মানে রিলেটিভদের নিয়ে ইউটিউবে এসে আমাকে কথা বলতে হবে, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে আমি এইসব কথাগুলো আলোচনা করব, এটা আমি কখনো ভাবিনি। কিন্তু এই কথাগুলো আমার কাউকে না কাউকে পুরোপুরি জানাতে হবে, সেই কারণেই আমি জানাচ্ছি। একটা অসুস্থ কী রকম কন্ডিশনের মধ্যে দিয়ে মানুষটা গেছে সেটা তোমরা কিছুটা হলেও আজ করতে পেরেছো। তাহলে এই সিচুয়েশনের মধ্যে মানুষটাকে সুস্থ স্বাভাবিক করে সে তার ছেলের কাছে থাকতে চায়, এটা স্বাভাবিক ব্যাপার। মা তার ছেলের কাছে থাকবে, এটা তো অন্যায় চাহিদা না। এবারে সেখানে থাকতে দিয়ে তারপরে তার মানে মেয়েদের যে অশান্তি, সেটা আমার খুব খারাপ লেগেছে। আমি রিকোয়েস্ট করছি এই অশান্তিটা, আমি জানি তারাই না আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না। আমি খুব খারাপ জানো তো, ইউটিউবে এসেছি এ নিয়ে আমি অনেকবারই বলেছি, তোমাদের অল ডিটেলস বলবো, আমি সময় আসলে তোমাদের সবটাই জানাবো। তো আমার চ্যানেল দেখবে না, কিন্তু আমি যে ভিডিও করি সেটা নিয়ে মেন্টাল টর্চার করে আমার চ্যানেল বন্ধ করে দেওয়ার চেষ্টাটা অনেকবারই চালিয়েছে, কিন্তু সেটা আমি হতে দেবো না। আমার নিঃশ্বাস চলা পর্যন্ত আমি যতটুকু পারবো তোমাদের আপডেট দেবো। আমি মানুষটা কীরকম জীবনে কি করেছি, আমার জীবনটা কিভাবে চলেছে, শুধু সেইটুকু গুগলের মাধ্যমে ধরে রাখার জন্য ইউটিউবে এসেছি আমি, যাতে আমি এই জায়গাটাতে বেঁচে থাকতে পারি। আমার জীবন তো অনেক আগেই শেষ হয়ে গেছে, সেই নিয়ে কথা আমি পরে বলবো। কিভাবে আমার লাইফটা কাটছে, আমি কিভাবে লাইফে চলছি, কীরকম স্ট্রাগলের মধ্যে দিয়ে আছি, কতটা সুখে আছি, কতটা কষ্টে আছি, সেসব কথা আমি বলতে এত তাড়াতাড়ি চাই না, পরে সব কিছু জানাবো। হাত জোর করে একটাই রিকোয়েস্ট করছি, আমি কোনো অশান্তি চাইনি কখনো, কোনো দিনও চাইনি। সৎ পথে থেকে সততার মধ্যে দিয়ে যেটুকু আলোচনা ভিত্তিক কথাবার্তা, সেটুকু ছাড়া আমি কারোর সাথে কোনো রকম কথাবার্তাও বলতে চাইনি। আমি শুধু চাই দিদা তার ছেলের কাছে আছে, সুস্থ থাক, ভালো থাক, এটুকু শুধু কামনা করি। আর যারা যা করছে সেটুকু কর্মফল তাদেরকেই ভোগ করতে হবে। আমি এটা খুব বিশ্বাস করি যে জীবনে কর্ম যেমন করবে ফল ঠিক ভোগ করবে। আজ যদি আমি কাউকে ঠকাই, তো 5 বছর পরে হলেও আমাকে কেউ ঠকিয়ে দিয়ে যাবে কোনো না কোনোভাবে। এটা ভগবানের কথা যে তুমি যেরকম ব্যবহার করবে সেই রকমটাই আশা করবে। মানুষের স্বভাবটা না আয়নার প্রতিবিম্ব। আমরা যেরকম মানে আয়নার সামনে যেরকম ফেস নিয়ে দাঁড়িয়ে কথা বলি, হাসি বা কান্না করি, সেটাই কিন্তু আমরা দেখতে পাই। তো আমাদের ব্যবহারটাও ঠিক সেরকম, আমরা যার সাথে যেটা করব সেটাই আমাদের জীবনে রিটার্ন আসবে। সেই কারণে আমি কাউকে বোঝাতে কখনো পারিনি যে তোমরা জীবনে ভালোবাসা নিয়ে বাঁচো, তোমার কর্মফলটা তুমিই ভোগ করবে, আমি করব না। তো একটাই কথা বলার, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, ভুল করে থাকি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কি মনে হলো সেটাও কমেন্ট করে জানিও। আমি যে কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তোমাদের ভালোবাসার খুব প্রয়োজন আমার জীবনে। ভিডিও যদি ভালো লাগে, মানে আমি এইগুলো দেখিয়ে তোমাদের ভিডিও করতে চাইনি, এই ভিডিওটা বাদ দিয়ে তোমাদের আমাকে যদি কোনোভাবে ভালো লাগে, বাড়ির মেয়ে মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর একটু তোমরা আমার পাশে থেকো। তোমরা তো জানো কিভাবে থাকতে হয়, আমি আর সেটা নিয়ে আজকে কিছু বলতে চাই না। এটুকু রিকোয়েস্ট করছি যে তোমাদের ভালোবাসার আমার খুব প্রয়োজন, কারণ আমি খুব অপমানিত বোধ হই ইউটিউবে এসে, যে আমার দ্বারা কিছু হয়নি আর হবেও না। আমার জীবনে ভালোবাসা শব্দটা নেই। এটা আমি চাই না যে এটা সত্যি হয়ে যাক। আমার শেষ নিঃশ্বাসেও যেন আমি এটুকু পাই যে আমি আপনাদের মানে আমি তোমাদের, মানে তোমরা যারা আমার ইউটিউব ফ্যামিলিতে রয়েছো, যাদের আমি চিনি না, জানি না, যারা আমাকে কয়েকটা সেকেন্ড বা কয়েকটা মিনিটে ভালোবেসেছো, তাদের ভালোবাসাটা আমি পেয়েছি, ভালোবাসা আমার জীবনে আছে। এটুকু শুধু আমি যেন বোঝাতে পারি, এটুকু ছাড়া আমার আর কিছু চাওয়ার নেই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। বাই বাই, টেক কেয়ার।